তো ডক্টর করিম, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। Sure. প্রথমে আসলে আপনার সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম, আপনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কি একটু পাঠকদের কাছে তুলে ধরবেন? আমি এককালে ফিজিক্সের ছাত্র ছিলাম। এদেশে আসার পরে একটা সময় কিছুদিন ফিজিক্সে পড়াশোনা করি, তারপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চলে যাই। পরবর্তী পড়াশোনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ছিল। আপনি তো আলবামা ইউনিভার্সিটিতে মাস্টার্স এবং পিএইচডি করেছেন। আপনার সেই সময় গবেষণার মূল বিষয়বস্তু কি ছিল? আমার এমএস এর সময় আমি কাজ করেছি বায়োফিজিক্স এর উপরে, মোস্টলি ক্রিস্টাল স্টাডিজ, কার্সিনোজেনিক ক্রিস্টাল স্টাডিজ এর উপরে, which is more or less condensed matter physics। সেটা ফিজিক্সে থাকার সময়। তারপরে যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যাই, কাজগুলো হয় প্রথম দিকে ইমেজ প্রসেসিং এবং তার সময়ে ইনফরমেশন প্রসেসিং। আচ্ছা, আপনি ডিসপ্লের উপরও বেশ কাজ করেছেন। হ্যাঁ। আপনি ধীরে ধীরে কেন অপটিক্যাল কম্পিউটিং কে বেছে নিলেন আপনার গবেষণার বিষয়বস্তু হিসাবে? Well, I wouldn't say যে this is exclusively what I do. I mean, আমি সাধারণত I have moved subject based on need and funding resources জন্য. So my motivation has always been যে kind of customer driven, and one of the reason যে আমি optical computing এ যাই সেটা তখন ছিল প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের সময়। So in part to sustain Star Wars weapons program, আমার কাছে মনে হয়েছে লার্জ কম্পিউটিং এর নিড আছে। সেজন্য সেই সময়ের কাজগুলো was driven towards optical computing because আমার intent ছিল to do computation at a speed that will exceed the current processors, which is electronic processors, and ওটাই ছিল motivation to go in that direction. is আলোকে ব্যবহার করা and one dimensionally ব্যবহার না করে দুই ডাইমেনশনে ব্যবহার করা, use light as a parallel processors. And এসব কারণে would be one of the reasons, of the many reasons that I drove it in this direction. আপনি তো শুধুমাত্র গবেষণা নয়, তার পাশাপাশি আপনি একজন একাডেমিক লিডারশিপকে আপনি বেছে নিচ্ছেন। আপনার এই ক্যারিয়ারে পরিবর্তনটার কারণটা কি? Well, I have two sides. আমার এখন একটা পার্সোনাল রিসার্চ সাইড আছে, সেটা এই মুহূর্তে আমার কাজগুলো অ্যাকচুয়ালি ইন সেভারাল প্লেসেস। আমার কিছু লোকের থ্রু দিয়ে কাজটা কিছুটা রাইট প্যাটারসন এয়ারফোর্স বেসে, কিছু ওয়ার্ক ইন নিউ ইয়র্ক, কিছু ওয়ার্ক ইন টেনেসি ওক রিজ ন্যাশনাল ল্যাব, এবং কিছু ওয়ার্ক এখানে এই ক্যাম্পাসে এডভিশন ল্যাব। এটা অন্য একটা বিল্ডিং এ, আমি এখন যে বিল্ডিং এ আছি সেই বিল্ডিং এ নয়। আমার একটা লার্জ গ্র্যান্ট প্রোগ্রাম আছে অফিস অফ নেভাল রিসার্চের, সেখান থেকে ইট ইজ এ বেসিক্যালি রোবোটিক্স কম্পিউটার ভিশন প্রোগ্রাম, যেটা আমি এবং আরেকজন প্রফেসর এবং প্রায় 10-15 জন ছাত্র আমরা কাজ করি আরেকটা বিল্ডিং এ। আমার সে কাজগুলো সাধারণত উইকেন্ডে, আনফরচুনেটলি নট অন উইকডেজ। দ্য রিজন আই মুভড ইন দ্য ডিরেকশন ফর আপনার দর্শক বা শ্রোতাদের জন্য আর কি বলছি, সেটা ইন পার্ট আমার কাছে মনে হয়েছে while I was driving research, I felt interested in creating researchers. So that was one driving force. And একটা সময় আসছে যে I felt that I can create infrastructures if other things works right. So I've always dealt with people problem. I enjoyed them. I still do, and that's what drove me to go in this direction. So I began in Dayton, Ohio, where I built an electro-optics program. It is one of only 5 in the world, actually, and it's a sustained program. Then eventually, when in this process, I created a close to about 4 computer engineering program. And then আমি যখন নিউ ইয়র্কে ছিলাম, I decided and I worked to build a biomedical engineering department again with an idea to thrust research in particular direction. And then আমি যখন Old Dominion আসি, here my facet is to create an infrastructure which when I came in it began at about roughly $30 million. And এটা তো অনেক একটা মানে বেশ সার্থকতার চিহ্ন। বাংলাদেশেও যেরকম গবেষণা হচ্ছে, আমেরিকার গবেষণার ক্ষেত্রটা একটু অন্যরকম, এখানে মোর ফান্ড এবং বিজনেসের সাথে জড়িত থাকে। আপনি এত কিছু যে সুদক্ষভাবে সবকিছু পরিচালনা করছেন এবং ভালো একটা গ্র্যান্ট নিয়ে আসছেন, এই ব্যাপারে যারা বাংলাদেশি রিসার্চাররা প্রবাসে কাজ করছে, বিশেষ করে আমেরিকা বা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ইয়াং সায়েন্টিস্ট, তাদেরকে আপনার অ্যাডভাইস আছে যারা আপনার মতন এরকম বড় একজন একাডেমিক লিডারশিপের দিকে যেতে চায়? Well, listen,
more and talk less would be lesson number 1. That's how you build teams. And that you pay very close attention, minute attention to details, be extremely transparent, extremely fair, and judicious, and never make decision quickly. Think very hard before you open your mouth. Those are key ingredients. This is how I think you operate and run. So what I have been trying in these 2 years that I'm here, I've been able to build it from about roughly 30 million now to an expenditure over about $55 million. I intend in about 2 to 3 years' time to grow it to about $65 to $70 million in 3 years. That's the intent. So in order to do this, there are several facets. There is funded work and there are unfunded works, and so I try to steer all of them in a fashion. So in the case of this university, we are talking about 7,000 graduate students and about 700 faculty members and 6 colleges. And so what I try to do is, or I have, articulates the university's vision so that it can be geared in a particular fashion, and then drive university's hiring in a fashion and its promotion tenure that could deliver somewhat what you want to accomplish for the unit in question. Now, no university can do everything, so you have to figure out what particular areas your institution can do, and you set your agenda and demonstrate by examples and by motivation, and give all kind of incentives, make a corrective adjustment control. It's like a control system. And my guess is, there are good people everywhere, and if you let them free, they do the right things. Bangladesh's context is I think you are talking about in that context. The context is very different, but I always believe, you cannot do everything. You have to pattern and compartmentalize into some very select target, and it is possible. I go very frequently to Bangladesh and kind of involved with certain sector. I see a lot of hopes in some. It's not all that hopeless. I don't believe that. Things and environment might not be very supportive, might not look to be very interesting, but I think our young people are extremely sharp, and they are able to deliver if the environment is created right. Now, of course, I'm a Shigantakina, so obviously I cannot pinpoint and necessarily say, well, I wish you could do that and do that. I really don't believe in this. So I'd rather be immersed and try to change from within. And my involvement in some particular sector has been like this. And I see there are quite a bit of hopes. It's not all that bad. আপনি তো আপনার সুদীর্ঘ জীবনে প্রায় 8টি মতন বই, আপনার 2টি পেটেন্টও আছে, এছাড়া 325টা মতন রিসার্চ পেপারও আপনার আছে, যেগুলো অপটিক্স, ইলেকট্রনিক্স এবং নাইট ভিশন ডিসপ্লে এগুলোর উপর আছে। আপনি যে এত সুদীর্ঘ আপনার বিজ্ঞানে আপনার যে এত কন্ট্রিবিউশন, এগুলোর পিছনে কে সব থেকে বেশি ভূমিকা পালন করেছে? Well, there are a lot of people, students themselves. They are key, young people. They are key because often they are the one who actually drives ideas. So I have benefited from great students and great students. I had benefited from some excellent mentors. I have always benefited from a lot of great people around. Some are always remembered by me, and many will never be remembered, I suppose. But it's a collective effort, and I have kind of benefited from association with a lot of people throughout my career. Here I have right from Bangladesh until here. বাংলাদেশে যারা ইয়াং সায়েন্টিস্ট, যারা বিদেশি উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য যেতে উৎসুক, বা যারা ভবিষ্যতে সায়েন্টিস্ট হতে চায়, তাদের কাছে আপনার কোনো অ্যাডভাইস আছে? I generally feel that যে একজন লোক যখন when he begins work, normally person is good at by focusing into areas, but eventually I think people have to graduate out of this and should be able to see the big picture. That is very important. You must be able to see the very big picture. Big picture মানে কি? Normally, scientists and engineers, by nature, they always like to focus down to problem, right? Focus down. That's great, but I really think if you want to be effective, you should be able to stay away from it. Go far and look at it and see how it relates with so many other things. Some that you will never be able to understand, some that you will never be able to grasp.
but you will benefit by partnering with many parties. And so you got to stay back and look back at the problem. And then it's building the team and how you interact and how you cultivate them and how transparent you are in this process. Then the product will be successful. If you do not do that, you will do a great work on a very microscopic level, and perhaps you'll make fantastic, you can produce fantastic outcome, but it might often may not relate to anything in the end. So I really think the success eventually for people will come from the people who will be able to step away and look at it and then partner and benefit from the experience of a lot of people. I mean, you have got to stand on the shoulder of many other people, and many other people are going to stand on your shoulder. And I really think those are the realization is necessary for people. I mean, right now, if you were to ask me, I mean, we have hundreds and hundreds of different projects working. I mean, I don't need to know most of the things, right? It's true. You really need to step in. There are many other logistic, legalistic, financial, business, IPs, and marketing, and management, and protocol, and all those issues come forth. So that's basically what you are really trying to do. And again, at the same time, you got to listen to people. It's the team that usually succeeds. And I think, I hope that our young people will be able to graduate out from singular success and focus to collective achievement or let's say progress. ধন্যবাদ ডক্টর করিম আপনাকে সময় দেওয়ার জন্য।